So, welcome you to our today's class on ethics and risks of developing AI. AI নিয়ে আমরা খুব চমৎকার আলোচনা করেছি, অ্যাটলিস্ট আমি তোমাদের সাথে আলোচনাগুলো এনজয় করেছি। নাও উই আর at the ending of the course, today's discussion, এর জন্য আমি একটা হ্যান্ডআউট তোমাদেরকে দিয়েছি বটে, তবে আমরা আলোচনা করব ওপেন আলোচনা। ওকে, সো একটা ইয়েতে বিফোর দ্যাট আমি একটা ইয়ে করেছি, একটা যদি স্ক্রিন শেয়ার একটু হোল্ড করে আমি একটা পোস্টার তোমাদেরকে দেখাতে চাই। সেটা একটু বের করে নেই। এটা অবশ্য আমার আগেই করে নেওয়া উচিত ছিল, কিন্তু আচ্ছা স্ক্রিন শেয়ারের মাধ্যমেই করি। দাঁড়াও, স্ক্রিন শেয়ার ওয়েল আচ্ছা, আমার এই অনলাইনে স্ক্রিনটাকে দেখা যাচ্ছে? দর্শন লেখা এই যে সাম্প্রতিক। জি স্যার, যাচ্ছে। রাইট, আচ্ছা এখানে পোস্টার সেকশনে আমি একটা পোস্টার খুঁজে বের করব। রাইট, মেটাফিজিক্স ডিটারমাইন্স এথিক্স, এরকম একটা পোস্টার থাকার কথা। কি এটা? এনিওয়ে, আমি পোস্টারটা খুঁজে পাচ্ছি না। এই পোস্টারটাতে আছে একটা কথা, সেটা হচ্ছে মেটাফিজিক্স ডিটারমাইন্স এথিক্স। ওকে, মেটাফিজিক্স ডিটারমাইন এথিক্স মানে হচ্ছে মানে যার গঠন যেরকম হবে তার এথিক্সটা সেরকম হবে। মানে মেটাফিজিক্যালি একটা এন্টিটি যেরকম হবে সেটার এথিক্যাল স্ট্যান্ডার্ডটা সেরকম হবে। ওকে, সৌরভ, আমি দেখছি তোমার ছবি আর আমার ছবি এখানে ফিক্স হয়ে আছে, আর সজীব আর বাকিগুলো আসছে না। কি কথা বললে কি আসবে? সাপোজ মাহফুজ। জি স্যার। স্যার আপনাকে তো আমার এখানে দেখা যাচ্ছে। কিন্তু আমার এখানে আমাকে দেখা যাচ্ছে, সৌরভ আব্দুল্লাহর স্টিল ছবি দেখা যাচ্ছে। সৌরভ আব্দুল্লাহ মানে আমাকে যিনি সহযোগিতা করছেন, আর সজীবের ছবি দেখা যাচ্ছে না, কিন্তু নামটা দেখা যাচ্ছে। আমার মনে হয় আমার ইয়াতে কোনো একটা সমস্যা হচ্ছে সেটিং এ। স্যার আপনি চালিয়ে যেতে পারেন, সমস্যা হবে না। ভিউ, ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আচ্ছা রাইট, হ্যাঁ এখন ঠিক আছে। এখন আমি তোমার স্টিল ছবিটা দেখতে পাচ্ছি চেক শার্টের। ওয়েল, আচ্ছা, ওয়েল এখন মাহফুজ, তুমি যদি আমাকে একটু বলো কথার কথা, এনিথিং এনিথিং এট মাই হ্যান্ড অর এট ইউর হ্যান্ড। ওকে, মনে করো আমার হাতে এই চশমাটা আছে। ওকে, এই চশমাটার বা এই যে কফি তোমাদের ম্যাডাম বানাই দিচ্ছে, এক মগ কফি, হ্যাঁ খাচ্ছি, হ্যাঁ এই কফির, অথবা এই যে আমার এই যে নোকিয়া স্মার্টফোন, আসলে এটা অনেক খুব কম দামি সেট, কিন্তু খুব ভালো পারফরমেন্স আর কি, হ্যাঁ বরকত্যা সেট। তারপর আমার এই ট্যাব, কথার কথা যা কিছু, কথার কথা আমার এই ঘড়ি, এই ঘড়িটার এথিক্স কি? হোয়াট ইজ দ্য এথিক্যাল পজিশন অফ দিস ওয়াচ? এথিক্স নাই স্যার ঘড়ি। কেবল এথিক্স নাই এই কথাটা বলছো কে? আমি একটু নামটা। কানন। কানন, ও আল্লাহ, অবশেষে তোমাকে পাইলাম। এই ফজলে রাব্বি, হ্যালো, আর ইউ লিসেনিং?
কই গেল? ইয়েস স্যার শুনতেছি। ইয়েস স্যার। আচ্ছা শুনতে থাকেন, একটু মাইক্রোফোন অন রাখেন। এই ঘড়ির কেন তাহলে এথিক্স নাই? স্যার কজ এটা একটা বস্তু স্যার। এটা তো একটা এন্টিটি, তাই না? ইয়েস এটা স্যার। বস্তুগত এন্টিটি। আমরাও একটা বস্তু, তবে আমরা বায়োলজিক্যাল স্টাফ বা বস্তু আর কি, তাই না? আচ্ছা তাহলে স্যার আমি মনে করি স্যার যারা শুধু মানে যাদের রেশনালিটি আছে, যে প্রাণীগুলোর রেশনালিটি আছে এবং যারা হচ্ছে মানে তাদের এথিক্স আছে আর কি স্যার। আচ্ছা তাহলে মনে করো এই যে আমার একটা পোষা বিড়াল বা কুকুর, মনে করো সে অনেক বুদ্ধি সম্পন্ন, তো তার মধ্যে তো রেশনালিটি কাজ করে। রেশনালিটি না হলে সে ইন্টেলিজেন্স তো রেশনালিটির একটা প্র্যাকটিক্যাল অ্যাসপেক্ট। তাহলে কি কুকুরটার একটা এথিক্স থাকবে? স্যার আমার মানে আমি স্যার নিজে নিজে যেটা মনে করি তাদের একটা এথিক্স আছে এবং তারা স্যার এথিক্স এর বাইরেও যায় না। আচ্ছা তুমি যে মনে করো তাদের এথিক্স আছে, তাদের এথিক্স এর বাইরে যায় না, এটা এথিক্স নিয়ে আমাদের আলোচনার একটা সাধারণ আলোচনা হচ্ছে, এটা ভিন্ন রকমের কথা তুমি বললা। আমরা যে গত শুক্রবারে বোধ হয় কনসাসনেস এবং এক্সপেরিয়েন্স নিয়ে আলোচনা করেছি, তুমি উপস্থিত ছিলে, আমি দেখতে পেয়েছি, আলোচনায় বসে পার্টিসিপেট করো নাই। তো তুমি এটার উপরে কি নেক্সট একটা আলোচনা করবা যে অন্যান্য প্রাণীদের ব্যাপারে আমাদের এথিক্স আছে, আমরা এটা স্ট্যান্ডার্ড ফর্মে মনে করি, এনভায়রনমেন্টাল এথিক্স, বায়ো এথিক্স সাপোজ, হ্যাঁ, কিন্তু প্রাণীদের মানে এথিক্যাল অব্লিগেশন আছে টুয়ার্ডস আদার প্রাণী, টুয়ার্ডস আমাদের মানুষের প্রতি, এটা তো কেউ বলে না, এটা তোমার একটা মানে ইউনিক কথা। তো তুমি কেন এটা বলছো, এটা কি তুমি আমাদের সাথে একদিন আলোচনা করবে ইনফরমালি? স্যার জি স্যার পারবো, করব হ্যাঁ ওয়াদা করছো কিন্তু। এই মাহফুজ শুনে রাখো, হ্যাঁ, ও কোন সময় কথা বলবে সেই অনুসারে আমাকে জানাবা, আমি একটা লিংক ক্রিয়েট করব। জি স্যার। আচ্ছা এমনি যে মুখে চালু, তাহলে আর্গুমেন্টে কতটুকু চালু এটা দেখে নেব। অবশ্য তোমার সাথে আমি খুব সফট বিহেভ করব, ক্লাসের বাইরে আমি খুবই সফট, ক্লাসের মধ্যে আর্গুমেন্টের ব্যাপার আমি একটু মানে কঠোর হওয়ার চেষ্টা করি, কারণ আমরা তো এখানের মধ্যে সার্টিফিকেট দেওয়ার জন্য আসি নাই। সার্টিফিকেট তোমরা পাইবাই, আমার ফর্মুলা আছে না, সেকেন্ড ইয়ারে বলছি, এপাশ ওপাশ সমান সমান পাস। তো আমি যেটা বলতে চাচ্ছি, একটা এন্টিটি যেরকম হবে, যা অর্থাৎ তার মেটাফিজিক্স যেটা হবে, মেটাফিজিক্যালি তার পজিশনটা যেটা হবে, তার এথিক্যাল পজিশনটা সেটা হবে। তাহলে কেউ পরীক্ষা দিয়েছে, পরীক্ষাতে সে 0 পেয়েছে, তাহলে এটাও একটা রেজাল্ট যদি আমরা ধরি। কেউ আইন ভঙ্গ করেছে, সেজন্য সে শাস্তি পেয়েছে, সে যে শাস্তি পেয়েছে শাস্তিটাও আইনের একটা অংশ। সেভাবে যদি আমরা চিন্তা করি, তাহলে এই ঘড়িটার যেটার এথিক্স নাই, তাহলে এটার এথিক্যাল স্ট্যান্ডার্ড হচ্ছে মানে 0, অর্থাৎ নো এথিক্স। ওকে, তাহলে আমি একটা কথার উত্তর দিলাম না, তাহলে উত্তর না দেওয়াটা একটা উত্তর, এরকম যদি আমরা অন্টোলজিক্যালি চিন্তা করি। সো তাহলে তোমরা এখন সহজে বুঝতে পারছো যে মেশিন, কোনো কিছু যদি মেশিন হয়ে থাকে, আলটিমেটলি ম্যান না হয়, মেশিন হয়, তাহলে কি সেটার এথিক্স থাকবে, থাকার কথা? না স্যার, থাকবে না, রাইট। এখন আমরা এথিক্সকে বলো। যদি আমরা স্যার এথিক্সকে ইউনিভার্সালি দেখি স্যার, যে হোয়াট ইজ গুড, হোয়াট ইজ ব্যাড, তো এথিক্স এবং মোরালিটি যে বিষয়টা, মোরালিটি বিষয়টা টোটালি ইন্ডিভিজুয়াল, পার্সোনাল, এবং এথিক্স বিষয়টাকে আমরা অনেকটা ইউনিভার্সালি দেখি যে কোনটা ভালো হবে, কোনটা ভালো হবে। কিন্তু আমি যখন এআই বা কোনো একটা বস্তু বানাবো, ঠিক আছে, সেই বানানোর সাথে কিন্তু আমার এথিক্সটাকে অবশ্যই ইমপ্লিমেন্ট করতে হবে, যে কোনটা ভালো, কোনটা খারাপ এবং কিভাবে কাজ করবে। তো সেই ক্ষেত্রে বস্তুটা ডিরেক্ট মানে এথিক্সের সাথে জড়িত না হলেও তার যে বানানোর যে ফরমেশনটা, সেটা তো অবশ্যই এথিক্সের সাথে সম্পৃক্ত থাকবে স্যার, তাই না? ফাইন, এবার আমার কথাটা শুনো, আর প্রেফারেবলি তোমরা মানে আমার পয়েন্টগুলোকে নোট করে নিবে। যাই হোক, এখন রেকর্ড হচ্ছে, পরে শুনতে পারবে। রেকর্ড করে এটা একটা বিপদ। আমাদের অনেক কলিগরা বলছে যে আমরা রেকর্ড মানে দিব না, বা হয়তো বলছে যে এরকম সবাই দিচ্ছে কিনা আমি জানি না, বলছে রেকর্ড দিলে তারা ওই মনোযোগী হয় না, মনে হয় রেকর্ড শুনে পরে শুনে নেব। যাই হোক, মূল কথা আমি যেটা বলতে চাচ্ছিলাম, তুমি এখানের মধ্যে তুমি অভিনব একটা পয়েন্ট আনছো যে মুসলিম ফিলোসফি এবং ইসলামিক ফিলোসফির যে আমরা একটা ডিস্টিংশন করি বা কেউ কেউ করতে চায়। তুমি তাহলে এথিক্স এবং মোরালিটির মধ্যে একটা পার্থক্য করতে চাচ্ছ, সেটাও কিন্তু আমার তোমার কাছ থেকে শুনতে হবে। এনিওয়ে, তুমি যেটা বলছো সেটা নিয়ে কোনো বিতর্ক নাই। মানে আমরা যে বানাই, আমরা যে করি, আমরা যে কম্পিউটার বানাচ্ছি, কম্পিউটার ব্যবহার করছি, এগুলোর ব্যাপারে আমাদের এথিক্যাল কনসার্ন আছে, এবং আমরা এথিক্স এবং রিস্কের মধ্যে কিন্তু সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। কিন্তু এখন আমার এই মুহূর্তে আলোচনার পয়েন্টটা হচ্ছে যে
মেশিন, কোনো কিছু যদি মেশিন হয়ে থাকে, সেই মেশিনটা একটা এন্টিটি, তার দিক থেকে তার অন্য কিছুর প্রতি, মানুষের প্রতি বা অন্য কিছুর প্রতি তার এথিক্স আছে কিনা। এথিক্স সম্বন্ধে আমাদের যে ধারণা সেটা হচ্ছে যে একটা ডেভেলপমেন্ট, একটা রেশনাল ডেভেলপমেন্টের একটা মিনিমাম লেভেল যদি না হয় তাহলে এথিক্স হবে না। সেক্ষেত্রে আমরা মনে করি যে only human beings are subject to ethical consideration and ethical obligation. Man has ethics towards other men, towards the environment, but an object, a material stuff, simply a material stuff other than human being, সেটা বায়োলজিক্যাল হোক অথবা ফিজিক্যাল হোক, সেটার কোনো এথিক্স নাই। সেটার ব্যাপারে আমাদের এথিক্স আছে, কিন্তু ওইটার ইন্ডিভিজুয়াল কোনো এথিক্স আমাদের পর নাই। এটা হচ্ছে আমাদের আলোচনার পয়েন্ট। ওকে ওকে। সো এখন পয়েন্ট হচ্ছে যে এই যে এমএল মানে মেশিন লার্নিং। তাহলে এখন আমরা যদি ধরে নিই যে এটা একটা ম্যাটেরিয়াল স্টাফ, একটা প্রশ্ন ছিল না আমাদের, ক্যান মেশিনস থিঙ্ক? তা আমরা বলেছিলাম যে প্রথমে যদি তাকে আমি মেশিন বলে মনে করি উইথ দ্য অন্টোলজিক্যাল ডিভিশন বিটুইন ম্যান এন্ড মেশিন, তাহলে কেন আমরা বলবো যে মেশিন থিঙ্ক করবে? কেন? মেশিন হলে তো থিঙ্ক করবে না, তাই না? এখন ক্যান মেশিনস থিঙ্ক, এখানে মেশিন কথাটা যদি আমরা যদি অ্যাডক বেসিসে নেই, আপাতত সবাই বলে, আমিও বললাম, এখন মনে করো আমরা ইমাম খোমেনিকে বলি ইমাম খোমেনি, কিন্তু সে তো আমার ইমাম না, তাকে আমি ইমাম মানি না, কথার কথা আর কি। একজনের নামই হচ্ছে আল্লামা, কথার কথা। এখন আমি তাকে যদি আল্লামা ডাকি তাহলে তো সে আল্লামা হয়ে ওঠে না। হ্যাঁ, ওই যে আমাদের এক ছাত্র নেতা আছে কোন সংগঠনের, যে লেখক, হ্যাঁ ওই কি নাম, লেখক ভট্টাচার্য। তো লেখক ভট্টাচার্য হলেই যে সে বাস্তবে যে লেখক হবে এমন তো কোনো কথা নাই, তাই না? তো আমাদের এক ছাত্র শরীফ, ও যে বইপত্র লেখে, তো ওর নাম দিছে মানে কবি শরীফ। তো আমাকে বই দিছে, কিন্তু সেটা গল্পের বই। তাই বলে তুমি তো কবি কিন্তু বই দিছো গল্পের। হ্যাঁ, সুতরাং কোনো কিছুকে আমরা যখন মেশিন বলছি সেটাকে আমরা অ্যাডক পিস হিসেবে নিচ্ছি। জাস্ট আপাতত সবাই বলে, আমি বললাম, পরে আমরা ঠিক করবো যে জিনিসটা আসলে কি। সেভাবে হলে কোনো অসুবিধা নেই, কিন্তু প্রথমে যদি আমি সিরিয়াসলি নেই যে দিস এন্টিটি ইজ মেশিন, তাহলে আমি কেন প্রশ্ন করব যে ওয়েদার মেশিন ক্যান থিঙ্ক? কারণ মেশিন থিঙ্ক করে না, এটাই তো স্বাভাবিক। হ্যাঁ, সেই জন্য আমরা যদি মনে করি যে লার্নিং একটা প্রসেস, এই লার্নিং প্রসেসটার সাথে ইন্টেলিজেন্সের সম্পর্ক। ইন্টেলিজেন্স হচ্ছে নলেজের একটা অ্যাপ্লাইড দিক, এবং নলেজটা আউটকাম হচ্ছে তার মেটাফিজিক্স থেকে, এবং তার মেটাফিজিক্স যদি থাকে তার সর্ট অফ এথিক্সও থাকবে। সেভাবে যে আমরা চিন্তা করি, এবং আমরা যদি মেশিনগুলোকে দেখি, তাহলে আমরা দেখি কিন্তু মেশিন কিন্তু লার্ন করে। মেশিন লার্নিং বলে একটা জিনিস আছে। এখনকার মেশিন অল্প লার্ন করে, ভবিষ্যতের মেশিন অটোনোমাস এজেন্ট হিসেবে আরো অনেক বেশি লার্নিং করবে, যেগুলো সায়েন্স ফিকশন মুভিগুলোতে আমরা দেখি। তাহলে তো আমরা যেটা বলছি যে মেশিনের কোনো এথিক্স থাকবে না, এই কথাটা বোধহয় ভুল হচ্ছে। কারণ যে আমরা গত ক্লাসে দেখেছি যে সার্লের সার্লে বলছে যে না, মেশিন চিন্তা করতে পারে, কিন্তু মানে সেটা হচ্ছে যে আমাদের যে কজাল ব্রেইন প্রসেস, বায়োলজিক্যাল মেশিন শুধু সেটাই চিন্তা করতে পারে, আর অন্য মেশিন পারবে না। তাহলে আমরা যে বলছি যে এথিক্সটা হচ্ছে যে শুধুমাত্র মানুষের ফেনোমেনা, এই কথাটা আসলে কতটুকু টিকে, এটা আর কি। তো এই 14 মিনিট আমরা যে আলোচনা করলাম, এটার উপরে তোমাদের কারো যদি কোনো প্রশ্ন থাকে বা কোনো সাপ্লিমেন্টেশন থাকে, ইউ ক্যান পুট ইট। Nobody has anything to say? আমি একটা আইডি দেখতে পাচ্ছি, নাম হচ্ছে এন্টারটেইনমেন্ট জিরো। হু ইজ হি অর শি? তুমি কে গো, একটু বলো। স্যার আমি। হ্যাঁ স্যার আমি। স্যার আমি বলতে কে? আমি স্যার রুকন। তুমি বলছো রোকন, স্যার আমি রুকন। আর এখানে আছে এন্টারটেইনমেন্ট জিরো। এন্টারটেইনমেন্ট জিরো মানে এটা নাম বলতে এটাকে একটা গেয়ে গেছে স্যার, এটা নাম দিয়েছে যে আমার একটা ভাইয়া। আচ্ছা, এটা তুমি রিনেম করে নাও, পরে আবার তোমার ভাইয়া ঠিক করে নিবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। কানন, তোমার সাথে একটু কথা বলি, ফজলে রাব্বি। হ্যাঁ জি স্যার। আচ্ছা, এই যে আমরা তখন যা কিছু বললাম, যে এই কথাটাকে তুমি যদি একটু সামারাইজ করো। তোমার মতো করে, অসুবিধা নাই, তোমার মতো করে। স্যার আমি জাস্ট শেষের কথাটা একটু সামারাইজ করি স্যার, প্লিজ। হ্যাঁ, মানে স্যার
মানে এথিক্স এর ক্ষেত্রে স্যার আমরা তো এখানে পড়তেছি দ্য এথিক্স এন্ড রিস্ক অফ ডেভেলপিং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। মানে স্যার আমাদের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ক্ষেত্রে এথিক্স এর যে বিষয়গুলো আমাদের ঝামেলা করতে পারে বা এথিক্স এর যে বিষয়গুলো আমাদের আমাদের সঙ্গে স্যার হতে পারে, ঝামেলা হতে পারে। জি স্যার। তো সেই বিষয়গুলো নিয়ে কিন্তু স্যার এখানে আমরা ফার্স্ট অফ অল যে এথিক্সটা নিয়ে আসি, সেটা এথিক্সটা বলতে কিন্তু আমরা মানুষের এথিক্স চিন্তা করি যে হিউম্যান বিইং, মানে এথিক্স বলতে হিউম্যান বিইং এর থাকবে, আমরা আসলে কোন কাজটা রাইট ওয়েতে করতেছি, কোন কাজটা রং ওয়েতে করতেছি, এই বিষয়গুলো। তো এই ক্ষেত্রে স্যার বলা যায় যে ম্যান হ্যাজ এথিক্স টু আদার্স পারসন অর আদার সামথিং, মানে মানুষেরই এথিক্স থাকবে অন্য কিছুর সাথে বা অন্য মানুষের সাথে, এরকম কিছু। আর এই ক্ষেত্রে যে মানুষের যে এথিক্স সেটা যে শুধু মানুষের মানে এটা যে শুধুই মানুষের ফিনোমেনা বা সামথিং, এটা কতটুকু টিকে আর কি, এটা আপনি বলছেন স্যার। তো এটা এটা যে এটা স্যার মানে ফার্স্ট অফ অল যদি বলি স্যার, এথিক্স কথাটা নিয়ে আসলে অবশ্যই ফার্স্ট অফ অল আমাদের ব্রেনে যেটা আসে, আমাদের কাছে যেটা আসে, সেটা হচ্ছে মানুষকে ইনক্লুড করতে হয়। আর মানুষকে ইনক্লুড করেই আমরা হচ্ছে এথিক্স বিষয়টা কল্পনা করি, কারণ এথিক্সটা এমন একটা বিষয় যেটা যে স্যার কোনো যেটার কোনো বস্তুগত এন্টিটি নাই, এবং যেটা হচ্ছে আমাদের সরাসরি মানে সরাসরি একটা মানে কি বলা যায় স্যার, আসলে গুছিয়ে বলতে পারতেছি না, মানে আমাদের ভিতর থেকে যেটা আসে, রেশনালিটির সাথে কানেক্টেড। রেশনালিটি তো অবশ্যই, তারপরও রেশনালিটির উপরে গিয়েও এথিক্স বিষয়টা কাজ করে। অনেক প্রাণীরই রেশনালিটি আছে। আচ্ছা আচ্ছা, তো এখন স্যার, হ্যাঁ প্লিজ, হ্যাঁ শান্তনা কামাল, ওয়েলকাম। জি স্যার, I would like to disagree with Fazle Rabbi Kanu. প্লিজ 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 পুট ইউর অপিনিয়ন। জি, আমরা যদি এথিক্স এর মেইন ডেফিনেশনটা দেখি, তখন দেখি যে এথিক্স মানে হচ্ছে একটা স্ট্যান্ডার্ড, ওয়ে অফ বিইং, মানে একটা রুল ফলো করতে হবে, এটা করতে পারবো না, ওটা করতে হবে। আপনি যে ওয়াচের কথা বলছেন, ওয়াচের একটা ওয়ে অফ বিইং আছে, ও অ্যান্টি ক্লকওয়াইজ রান করবে না, ও ক্লকওয়াইজ রান করবে। সো আই থিংক এটাও এথিক্স এর মধ্যে মানে আছে, ওই যে ওয়াচের এথিক্স এর মধ্যে। স্যার ইটস নট না এথিক্স, না এটা কানন, হচ্ছে, জি স্যার। কানন আমাকে একটু যে জিসপার সাথে একটু কথা বলতে দাও। হ্যাঁ ওকে স্যার। জিসপা, আর ইউ লিসেনিং টু আস? জি স্যার। স্যার ওটা এথিক্স না বিষয়টা। আচ্ছা, আমরা মানে উইথ পারমিশন কথা বলি একে একে, মানে এটা তো যেহেতু অনলাইনে হচ্ছে, আমরা সিস্টেমেটিক্যালি না বললে এটা কেওস তৈরি হয়ে যাবে। হ্যাঁ, তোমাদের সবার কথা আমি শুনবো, দরকার হলে আমরা এটার উপরে 5টা ক্লাস নিব, অসুবিধা নাই। আমি যেটা বলতে যে জিসপা, আর ইউ লিসেনিং টু আস? জি স্যার। ইয়া প্লিজ, তুমি লগ ইন থাকো, কারণ তোমার বিড়ালটা আমি একটু দেখতে চাচ্ছি। So, do you think that your pet, this cat, এটা কি বলে, এটা একটা নাম আছে, কিটন, কিটন না, না কিটন না, জি 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 আচ্ছা, তো do you think that your kitten or your pet or your cat, it has ethics? হ্যাঁ, অফ কোর্স। Because এটা একটা রুল ফলো করে। হ্যাঁ। তো তুমি একটা জিনিস বোধহয় মিস করছো। এভরিথিং ইন দিস ওয়ার্ল্ড ডু ফলো স্পেসিফিক রুল। যে রুলটাকে বিজ্ঞানীরা মনে করো এখনো পর্যন্ত ঠিকমতো বুঝে উঠতে পারে নাই, মনে করো কোয়ান্টাম মেকানিক্স, মনে করো ম্যাথমেটিক্স এর ক্যাওস থিওরি, হ্যাঁ, এগুলো কিন্তু স্পেসিফিক রুল ফলো করে বলে আমরা মনে করি, বিজ্ঞানীরাও মনে করে। এটা আমাদের প্রিন্সিপাল অফ ইউনিফর্মিটি অফ নেচার, অথবা আমরা যেটি বলি যে মানে রুল ফলোইং যে একটা ইউনিভার্সাল রুল আছে সেটার মধ্যে আর কি। তো সো রুল ফলো করা এটা তো এথিক্স না, এথিক্স ইজ মোর দ্যান রুল as well as more than rationality. হ্যাঁ, বাট মনে করো ডেফিনেশনে বলে যে it's the norm, the standard. Who has given the definition you are following? Follow, যে base definition টা। Who has given the definition, মানে ডেফিনিশনটা কারা দিয়েছে? হ্যাঁ, that I haven't thought of. এটা দরকারও নাই, আমাকে জিজ্ঞেস করলে আমিও বলতে পারবো না, এটা আমাদের কোনো বিষয় না, যেই দেখ না কেন। কিন্তু আমরা আমাদের মানে কমন আন্ডারস্ট্যান্ডিং দিয়ে বুঝতে পারি। ইউ সি, আমি দেখি আরেকটা পোস্টার একটু বের করার চেষ্টা করি।
আমি একটু দাঁড়াও, এটা কোথায় আছে? ও এটা বোধহয় তোমরা কি একটা স্ক্রিন দেখতে পাচ্ছ? আমি এটা টাইপ করতেছি এটা। জি স্যার। আচ্ছা আচ্ছা, জি। ফাইন। আচ্ছা, আমার আমার কয়েকটা সাইটের মধ্যে জিনিসপত্রগুলো থাকাতে আমি অনেক সময় নিজেই কনফিউজ করে ফেলি। এই এই জিনিসটা এখানে, আমি ওটা যেখানে ওই সাইটে খুঁজতেছিলাম, এটা তোমাদের দেখানোর চেষ্টা করছিলাম যে মেটাফিজিক্স ডিটারমাইন্স এথিক্স। নিজে বলতেছে পোস্ট অফিস থেকে হ্যাঁ, এথিক্স ডিটারমাইন্স এথিক্স। হ্যাঁ, এটা আগে খুঁজছিল পাই না, এখন আরেকটা খুঁজতেছে, ওটা খুঁজতে ফ্রি থার্ডস। সৌরভ, তোমার কথা আমরা শুনতে পাচ্ছি, এটা না পেলেই ভালো হয়। ethics determines ethics, sorry, metaphysics determines ethics। হ্যাঁ, এই পোস্টারটা আমি খুঁজতেছিলাম। এনিওয়ে, এখানে আরেকটা পোস্টার যদি আমরা খুঁজে পাই, রাইট, আই গট ইট, থ্যাংক ইউ। হ্যাঁ, থ্যাঙ্কস যে পোস্টার যিনি বানিয়ে দিয়েছেন আর কি। আচ্ছা, আমি এই পোস্টারটা তোমরা দেখো যে লিবার্টি ইজ এ কম্বিনেশন অফ ফ্রিডম এবং অথরিটি। তাহলে আমরা যদি এরকম একটা গ্রাফ কল্পনা করি, এটা যদি মনে করো 0 থেকে 100% অথরিটি, এটা 0 থেকে 100% ফ্রিডম, তাহলে 100% ফ্রিডম হলে কোনো লিবার্টি হবে না, এবং 100% অথরিটি হলে কোনো লিবার্টি হবে না। তাহলে তোমার কিছু বাইন্ডিংস আছে, কিছু তোমার জিনিস ফ্রি আছে, মানে নট বাইন্ডিং, তুমি ইউ আর নট বাউন্ড টু ডু ইট, ইউ হ্যাভ অপশন। সো এরকম অপশন যখন থাকবে এবং অপশনগুলোর মধ্যে তুমি যখন মেক চয়েস করবা, তখন তোমার জন্য স্বাধীনতাটা অর্থবহ হয়ে উঠবে। ওকে, সেইটা যদি তুমি চিন্তা করো, তাহলে তুমি জিসপা, তুমি কি আছো কানেক্টেড? জি স্যার। ওয়েল, সেটা যদি তুমি চিন্তা করো, তাহলে তুমি দেখবা যে বস্তু জগৎ নিয়ম দ্বারা পরিচালিত, প্রাণী জগৎও নিয়ম দ্বারা পরিচালিত, এবং তাদের যে ইন্টেনশন আছে, তাদের যে বস্তু থেকে একটু বেশি কিছু আছে, কিছু রেশনালিটি আছে, এগুলো কিন্তু বেসিক্যালি গাইডেড এন্ড কন্ট্রোল বাই দিয়ার বেসিক ইনস্টিংক্ট। ওকে, কিন্তু বেসিক ইনস্টিংক্ট ছাড়িয়েও তাদের মধ্যে কিছু কিছু মানে অ্যাক্টিভিটিস আমরা দেখি যেগুলো মোরালিটির কাছাকাছি, কিন্তু সেটা খুব একটা বিকশিত না। মনে করো প্রাণীরা এক্সচেঞ্জ করে, কিন্তু সেটাকে আমরা মানে ডাক বলে, কল বলে, এটা কি ঠিক ল্যাঙ্গুয়েজ বলতে আমরা যেটা বোঝাই হিউম্যান ল্যাঙ্গুয়েজ সেই ধরনের না। ওকে, তো আমরা সেটা যদি এথিক্সের ব্যাপারে দেখি, কোনো কিছু এথিক্স হওয়ার জন্য তার কতগুলো অপশন থাকতে হবে, এবং অপশনগুলোর মধ্যে কোন একটাকে সে বেছে নিবে অন বেসিস অফ সাম মোর বেসিক অ্যাসাম্পশন। ওকে, আমি কেন একটা কিছু করি, এটার পিছনে কিন্তু একটা মেটাফিজিক্স থাকে, এটার পিছনে কিন্তু একটা এপিস্টেমোলজি থাকে। যে কোনো কাজের, তুমি এমন কোনো কাজ যতই অর্থহীন বলে মনে হোক না কেন, তুমি খুঁজলে এটার গোড়াতে কোনো না কোনো মেটাফিজিক্যাল অ্যাসাম্পশন তুমি খুঁজে পাইবা। ওকে, তো সেটা যদি হয়, তাহলে এখন এই আলোচনা করার পরে তোমার কি স্টিল মনে হচ্ছে যে তোমার মানে বিড়াল ছানাটার এথিক্স আছে? না, হ্যাঁ, আর এটাও বুঝছি যে ওয়াচের মেটাফিজিক্স নাই still। ওয়াচের একটা মেটাফিজিক্স আছে অবশ্যই, কিন্তু সেই মেটাফিজিক্সটা এথিক্স ডেভেলপ করার জন্য যতটুকু হওয়ার কথা ততটুকু হয় নাই। কথার কথা, সে পরীক্ষা দিয়েছে কিন্তু সে 0 পেয়েছে, অথবা সে কোয়ালিফাইং মার্কস পায় নাই। তাহলে এই আমরা যদি পরীক্ষার উদাহরণ বলি, তাহলে বস্তুগুলো, মেটেরিয়াল স্টাফগুলোর এথিক্যাল স্ট্যান্ডার্ড হচ্ছে 0, আর প্রাণী জগতের এথিক্যাল স্ট্যান্ডার্ড মনে করো 5 মার্কের আগ পর্যন্ত। 5 মার্ক যদি হয় কথার কথা 40, তাহলে আমার বিড়ালটা হচ্ছে 35, কথার কথা আমার কুকুরটা হচ্ছে 38। এইভাবে আমরা করতে পারি আর কি। নিছক অনুভূতি প্রমাণ হওয়াটা কিন্তু এথিক্যাল হওয়া মানে এটা বোঝায় না আর কি। সো থ্যাংক ইউ। আর কানন, ফজলুর রাব্বি কানন, আমি তোমাকে ইন্টারাপ্ট করেছিলাম, তুমি কি হ্যাভ ইউ ফরগটেন ইউর পয়েন্ট? মনে থাকলে বলতে পারো। না স্যার, আপনি কন্টিনিউ করতে পারেন স্যার। আচ্ছা আচ্ছা, আর রোকন, তুমি কি স্টিল কিছু বলতে চাও নাকি আমরা কন্টিনিউ করব? আচ্ছা, রোকন হতো। এনিওয়ে, তাহলে মেশিন লার্নিং এর যে পয়েন্টটা আমরা প্রথমে এনেছি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের, সেই মেশিন লার্নিংটা কিন্তু মেশিনের এথিক্স থাকবে না এরকম ক্লিয়ার কাট আমরা যদি পজিশন নিতে যাই, সে ব্যাপারে আমাদেরকে কিন্তু সেটা অ্যালাউ করে না। কারণ মেশিন লার্নিংটা ভবিষ্যতে আরো অনেক 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 ডেভেলপমেন্ট করবে। ডেভেলপমেন্টের যে রেশিও আমরা দেখতে পাচ্ছি, সেই রেশিওতে ভবিষ্যতে মেশিন লার্নিংটা আপ টু হিউম্যান লেভেল অর মোর দেন হিউম্যান লেভেল হবে। তবে এটার একটা উল্টা কথাটা হচ্ছে,
যে কথার কথা মেশিন লার্নিং তো অলরেডি অনেক ক্ষেত্রে মানুষকে ছাড়াই গেছে। মনে করো একটা সুপার কম্পিউটার আবহাওয়ার ব্যাপারে একটা প্রেডিকশন দিতে পারে, এটা মানুষের চেয়ে ভালো দিতে পারে, কিন্তু এটা তো আমরা বলবো একটা ফাংশনাল ডেভেলপমেন্ট। সেজন্য আমরা একটা আলোচনার মধ্যে ফাংশনাল এবং নন ফাংশনাল ডেভেলপমেন্টের কথা বলেছি, ভাগ করেছি আর কি। তো তুমি যদি ফাংশনাল দিক থেকে দেখো, মেশিন তো অলরেডি মানুষকে ছাড়িয়ে গেছে এবং যেগুলো পারে না সেগুলো ভবিষ্যতে পারবে, এটা অস্বীকার করার কোনো পথ নাই। কিন্তু তুমি যদি নন ফাংশনাল সাবজেক্টিভিটি পয়েন্ট অফ ভিউ থেকে দেখো, তার মেটাফিজিক্যাল তার এথিক্যাল বিষয়গুলো দেখো, তাহলে অঙ্কটা যতই জটিল হোক, অঙ্কটা এক সময়ে স্বয়ং অঙ্কবিদ হয়ে পড়বে, ম্যাথমেটিক্স অ্যালগরিদম ইটসেলফ একটা ম্যাথমেটিশিয়ান হয়ে পড়বে বাই ইটসেলফ। এইটা আসলে মানে খুব বাস্তবসম্মত কথা বলে মনে হয় না। কাম টু দ্য সেকেন্ড পয়েন্ট, দ্য গোল। ওকে, তা এথিক্স এর একটা মানে ইয়ে থাকবে, একটা গোল থাকবে। তো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স গুলোর গোল থাকে। তো গোল ওরিয়েন্টেড যদি ধরি, সেই ক্ষেত্রে প্রিয়ন্তী বড়ুয়া কিছু বলবে? না স্যার, সরি, এটা আসলে টাফ লেগে হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, আজকে তো মৌমিতা আমাদের সাথে আলোচনা করবে, মৌমিতা বড়ুয়া। সে ওয়াদা করেছিল, যদি সে ওয়াদা রাখে আর কি। আচ্ছা, আমরা যদি বলি যে হ্যাঁ আমাদের এথিক্স আছে, কম্পিউটারের এথিক্স নাই, তাহলে তো এই যে আমরা দাবিটা করি, এই দাবিটা আসলে কতটুকু ফেয়ার, এবং ফেয়ারনেস বলতে আসলে আমরা কি বোঝাচ্ছি। আর একটা পয়েন্ট তোমরা দেখতে পাচ্ছ, ক্যান মেশিনস চিট টু রিচ শর্টকাট টু দ্য গোল। এখন একটা তুমি মেশিনকে বলে দিছো যে মেশিনকে একটা কমান্ড দেওয়া হয়েছে, মনে করো একটা কম্পিউটারকে, রোবটকে, যে সে একটা কিছু প্রোটেক্ট করবে। তো ওই প্রোটেক্ট করার জন্য সে দেখা গেল যে তোমাকে প্রোটেক্ট করতে গিয়ে আরো অনেককে মেরে ফেললো। হ্যাঁ, আচ্ছা, বলা হলো যে না তুমি কোনো মানুষকে মারতে পারবে না, কিন্তু মানুষকে মারে নাই, কিন্তু আরো অনেক মেসড আপ সে করে ফেললো, মানে শর্টকাট ইয়েতে যাওয়ার জন্য। তোমরা যেহেতু অনেক সিনিয়র স্টুডেন্ট ডিপার্টমেন্টের, তোমরা বুঝবে যে অকামস রেজর বলে একটা জিনিস আছে, যে তুমি একটা বিষয়কে যদি সহজভাবে ব্যাখ্যা করতে পারো, আর একই বিষয়কে বোঝানোর জন্য যদি আরো জটিল কোনো বা কম্পারেটিভলি মোর ডিফিকাল্ট কোনো একটা পদ্ধতি কেউ বলে, then you should prefer the simple and shortcut interpretation. Okay, এটা হলো ওকামস রেজর। এখন শর্টকাট এই ইন্টারপ্রিটেশনের একটা মিস ইন্টারপ্রিটেশন আছে। সেটা হচ্ছে যে মনে করো আমি একটা কিছু শর্টকাট, একটা কিছু আমাকে মেকআপ করতে অনেক জটিল ব্যবস্থা হচ্ছে, তো আমি সবগুলো বাদ দিয়ে বললাম যে হ্যাঁ এটা হচ্ছে এটা, আমার কথাটা মেনে নাও, তাহলে তোমার কাজ শেষ। তো এই শর্টকাটটা কিন্তু জিনিসটাকে, রেজাল্টটা আমাকে মিলিয়ে দেয়, কিন্তু আলটিমেটলি এটা আমাকে স্যাটিসফাই করে না। যেমন আমি যখন লোকদের সাথে কথা বলি, এটা হলো বাস্তবতা, মানে আমাকে আসলে স্বীকারই করতে হচ্ছে এই বয়সের এই পর্যায়ে এসে, যে আল্লাহ তাআলা আমাকে অনেক বুদ্ধি জ্ঞান দিয়েছে আর কি, আমি অনেক কিছু সহজে বুঝতে পারি। তো লোকদের সাথে কথা বলার সময় আমি প্রায়শই অতীত জীবনে মানুষকে ইন্টারাপ্ট করেছি, কারণ আমি জানি যে সে আধা ঘন্টা কথা বললেও কিন্তু সে কোনো আনসার খুঁজে পাবে না। তার চেয়ে আমি তো জানি, লেট মি পুট ইট, আমি তাকে কথাটা বলে দিই, তাকে আমি স্টপ করে আমি আমার মূল কথাটা বলে দিলাম। কিন্তু আমি দেখছি যে এতে করে মানুষ কিন্তু আহত বোধ করে, এবং সে আমার কথাটা মেনে নেওয়ার ব্যাপারে সে কোনটা বোধ করে, অথবা সে রিপাগনেন্ট হয়, সেটাকে সে ডিনাই করতে চায়। তো সেজন্য আমি ওই যে কথাটা বের করছি যে মানে কথা বলতে দিতে হবে, লেট এভরিওয়ান স্পিক। হ্যাঁ, ওকে। তো সো তুমি একটা জিনিস শর্টকাট মিলাই দিলেই তো হবে না, হ্যাঁ, এটাকে তোমার একটা প্রপার প্রসেসের মধ্যে দিয়ে আসতে হবে। তো সো তুমি একটা মানে গোল ঠিক করে দিলা তাকে, এবং সে গোলে যাওয়ার জন্য সে একটা শর্টকাট পথের মধ্যে চলে গেল, তাহলে সেটা কি এথিক্যাল হলো? এখানে একটা প্রবলেম হচ্ছে, মনে করো তোমার এথিক্স আছে, আমার এথিক্স আছে, তাহলে ব্যাপারটা হলো যে তোমার কাছে একটা বন্দুক আছে যেটা দিয়ে গুলি করলে আমি মরে যাবো, আমার কাছে একটা বন্দুক আছে যেটা দিয়ে গুলি করলে তুমি মরে যাবা। তাইলে এই যে এখন পারমাণবিক এত বোমা থাকা সত্ত্বেও কেন দুনিয়াটা চলছে? কারণ প্রত্যেকেই ভয়ের মধ্যে আছে। এমন আমেরিকার মতো রাষ্ট্র কিন্তু কথার কথা নর্থ কোরিয়াকে ভয় পায়। এই যে
ট্রাম্পের মতো লোক গিয়া সেই নর্থ কোরিয়ান ইয়ার সাথে কি নাম জানি তার সাথে ইয়ে করে আসছে, সমঝোতা করছে, চুক্তি করছে, বন্ধুত্ব করছে কিম জং তার উন। কাছে। সো এথিক্সের ব্যাপারটা সেরকম। হ্যাঁ, আর এথিক্স যদি না থাকে তাহলে ব্যাপারটা হচ্ছে তাকে হ্যান্ডেল করার ব্যাপার। যে মেকানিজমে সে কাজ করে সেই মেকানিজমটা আমি কন্ট্রোল করতে পারলে ইট ইজ সেফ। কিন্তু যদি এথিক্যাল ব্যাপার থাকে তাহলে সে তো স্বাধীনভাবে সিদ্ধান্ত নেবে। এখন মেশিনের যদি এথিক্স থাকে, মেশিন আমার সাথে মিলেমিশে আছে যেন আত্মীয় হেন যেন সেরকম কেন থাকবে, মাঝে মাঝে সে উল্টে যেতে পারে। এখন সে হাতির সাথে যদি মাহুতের বন্ধুত্বের মতো, কিন্তু হাতি যদি কোনো সময় যদি মনে করে উল্টে যায় তাহলে তো মাহুত শেষ। এখন আমার মানে বিগ ফ্রেন্ড সে যদি একটু রাগ করে আমাকে যদি একটা মারে তা আমি তো একটাতেই শেষ, যেহেতু আমি ছোট। তাহলে মেশিনের যদি এথিক্স থাকে এবং মেশিনের এথিক্স যদি মানুষের সাথে সেভাবে কনসিস্টেন্ট না হয় এবং প্রেফারেবলি হিউম্যান সুপ্রিমেসি সে যদি সবসময় বজায় না রাখে, তাহলে তো মানুষের জন্য এটা হবে যে ওই যে হকিং যেটা বলছে যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স হচ্ছে লাস্ট ইনভেনশন অফ হিউম্যান কাইন্ড। এটার হাতে মানুষের মানে মানুষ শেষ হয়ে যাবে যাওয়ার আশঙ্কা আছে। হ্যাঁ, তো তাহলে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যদি এন্টিটি গুলো যদি এথিক্স থাকে, সেই এথিক্স আমাদের সাথে মিলছে কিনা এবং সেটা আমাদের সার্ভাইভালকে এবং আমাদের সুপ্রিমেসিকে এনশিওর করছে কিনা, এবং যদি সুপ্রিমেসিকে এনশিওর করে তাহলে আমরা ওই অতীতের যে ইতিহাসের পর্যায়ে ছিল যে দাস প্রথা, সেরকম করে আমরা কি একটা দাস শ্রেণী, যে দাসেরা মানুষ কিন্তু তারা হচ্ছে সাবঅর্ডিনেট মানুষ। তাহলে মেশিনরা সেনশিয়েন্ট, মেশিনরাও এথিক্যাল, কিন্তু তাদের এথিক্স হচ্ছে সবসময় মানে কনফার্মড উইথ আওয়ার এক্সিস্টেন্স। তো এই ব্যাপারগুলো ঠিক আমাদের কাছে গোলমেলে বলে মনে হচ্ছে না। তো আমি এই কথাগুলো তোমাদেরকে যেভাবে বোঝানোর চেষ্টা করলাম, আমি চাইবো যে আমাদের ফার্স্ট ইন্টারভেলের মতো তোমরাও পার্টিসিপেট করবে, যে আমি এখন যেটা বললাম সেটা তোমরা কি বুঝেছো, or what is your take on this? জিসপা যদি পার্টিসিপেট করো আমি খুশি হব। শান্তনা কামাল, are you listening? Yes, sir. Yes. Yeah. তাহলে আমি কি নিজেই আবার কি মানে আধা মিনিট এটাকে সামারাইজ করব? জি জি। আচ্ছা Yes, আচ্ছা, please, sir. সেটা হচ্ছে স্যার আই হ্যাভ এ কোশ্চেন স্যার। আচ্ছা, মনে করে এথিক্সটা যদি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে থাকে তাহলে সেই এথিক্সটা যে আমাদের সার্ভাইভালের জন্য সবসময় সুইটেবল হবে, আমাদের সাথে কনসিস্টেন্ট হবে, সেটার কি গ্যারান্টি আছে? এখন যার এথিক্স থাকে সে তো স্বাধীনভাবে সিদ্ধান্ত নেবে। স্বাধীনভাবে সিদ্ধান্ত নিলে কখনো তার সাথে আমার বন্ধুত্ব না হয়ে একটা শত্রুতা হতে পারে। আর সেটা যদি অল্প সময়ের জন্য যদি হয়ে থাকে, আমি যেহেতু বায়োলজিক্যাল হওয়ার কারণে ভালনারেবল এবং অনেক বেশি রিস্কি পজিশনে আছি, এবং ও যেহেতু নন বায়োলজিক্যাল, ও অনেক বেশি পাওয়ারফুল, ও যদি কখনো আমার উপরে উল্টে যায় অথবা আমার ভালো হবে মনে করে যদি আমাকে নিয়ন্ত্রণ করা শুরু করে, তাহলে তো ইট উইল কিল মি, ইট উইল জাস্ট এক্সটিংক্ট মি। হ্যাঁ, তো সো আর আমরা যদি মনে করি সবসময় তারা আমাদের সাবঅর্ডিনেট থাকবে, তাহলে আমরা কি তাদেরকে এক ধরনের কি এনস্লেভ করতেছি না? তা তুমি একটা এথিক্যাল এন্টিটিকে কিভাবে এনস্লেভ করবে? এটা তো এথিক্যালি অ্যাকসেপ্টেবল না। হ্যাভ ইউ আন্ডারস্টুড? হ্যাঁ জি স্যার। দেন প্লিজ তোমার ভাষায় তুমি যদি বলো। স্যার এটা একটা ওই যে থিওরি ছিল কনস্ট্যান্ট গ্যাপ থিওরি আপনার, সো ওটা ইউজ করলে তো লাইক এভরিথিং ফলস ইনটু প্লেস। কনস্ট্যান্ট গ্যাপ থিওরি তোমাকে একটা সেফটি দেয়, কিন্তু ওটা পরে রাখ, ওটা নিয়ে আমরা আলোচনা করব, একটা ক্লাস নিব ওটার উপরে অ্যাট লিস্ট। সো স্যার মানে মেইন কোশ্চেনটা কি? ও মেইন কোশ্চেন বলে কোনো কিছু নাই, আমরা যে আলোচনাটা করেছি সেই আলোচনাটা আমি চাচ্ছি যে তুমি এটাকে সামারাইজ করবা। আচ্ছা, তো এখানে বেসিক্যালি ডমিনেন্সের কথা আসতেছে। তো ডমিনেন্স, ইফ উই ডমিনেট সামওয়ান, দেন এটা তো এথিক্স এর এগেইনস্টে চলে যাচ্ছে। সো আমরা একটা রেস ওই যে এআই রেস কে ডমিনেট করব না বিকজ অফ এথিক্যাল গ্রাউন্ডস। এটাই হচ্ছে আই থিংক আমার। হ্যাঁ, পয়েন্টগুলো আসছে। তো আমি আরো একজনের কাছ থেকে শুনতে চাচ্ছি, আমার মেয়ে মৌমিতা, তুমি কি আছো নাকি ফুটে গেছো?
তোমাকে আমি দেখতে পাচ্ছি এখানে পার্টিসিপেন্ট লিস্টে লগ ইন করে তুমি কোথায় চলে গেছো নাকি আসো? এটা আমাদের শিক্ষকদের মধ্যে কথাবার্তা হচ্ছে যে স্টুডেন্টরা কেন ভিডিও অন করবে না যদি তাদের ডাটার প্রবলেম না থাকে বা স্পেসিফিক, কারণ তারা তো লগ ইন করে চলে যায়, ক্লাস অ্যাটেন্ড করে না। এখন তুমি ক্লাসে হাজিরা দিয়ে তো চলে যেতে পারো না, এটা তো একটা ক্লাস। আচ্ছা, তো এখানে তাহলে অন্য কেউ, সামওয়ান, অন্তরাম, তুমি কি বুঝেছো আমাদের আলোচনাটা, ধরতে পেরেছো? অন্তরা ফ্রম মুন্সিগঞ্জ। স্যার আমার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ প্লিজ, তোমার নামটা কি জানি? তামরিন। হ্যাঁ তামরিন, প্লিজ। স্যার আপনি বলেছেন যে মেশিনের কোনো এথিক্যাল পয়েন্ট থাকতে পারে কিনা, যদি এথিক্যাল পয়েন্ট থাকে তাহলে হচ্ছে যে ডমিনিজমের যে ব্যাপারটা, মানে আমরা যদি ওদেরকে ডমিনেট করতে চাই সেটাও এথিক্যাল দিক থেকে মানে ঠিক হবে কিনা, ঠিক হবে কিনা, আর আদৌ আমরা পারবো কিনা সেটাও একটা আরেকটা কোশ্চেন। জি স্যার। স্যার আসলে কি মানে মেশিনের কি আসলে এথিক্যাল পয়েন্ট থাকা কি স্বাভাবিক, মানে হতে পারে কি, আসলে কি পসিবল? মেশিনের কোনো এথিক্স নাই, তাহলে তো আমাদের জন্য কোনো রিস্কও নাই। তাহলে মেশিন কিভাবে কাজ করে সেটা যদি আমরা ঠিকমতো বের করতে পারি তাহলে মেশিনকে আমরা নিয়ন্ত্রণ করবো, কেল্লাফতে শেষ। কিন্তু মেশিন লার্নিং এর যে পয়েন্টটা আমি বেশি আলোচনা না করলো, মেশিন লার্নিং এর যে প্রসেস সেটা যদি আমরা দেখি, মেশিনের যে ক্যাপাসিটি বিল্ড আপ হচ্ছে এবং ক্রমান্বয়ে মেশিনগুলো যে বায়োলজিক্যাল হয়ে উঠছে এবং ভবিষ্যতে যেটা ফুললি বায়োলজিক্যাল হয়ে উঠবে। স্যার এখানেও আমার একটা কোশ্চেন, আসলে কি একটা সময় গিয়ে কি তারা আসলে বায়োলজিক্যাল কিছু হতে পারবে? হ্যাঁ মেশিনের দিক দিয়ে তারা পাওয়ারফুল হতে পারে। তোমার কেন মনে হচ্ছে পারবে না? কারণ স্যার মানে এখানে আমি যে যুক্তিটা দিব সেটা হচ্ছে স্যার, মানে আপনি বললেন যে মানুষের থেকে হচ্ছে আস্তে আস্তে আসলেই এটা মানে বেশি শক্তির অধিকারী হয়ে যাবে মেশিনগুলো একটা সময়। কিন্তু স্যার মেশিনগুলো যত আপডেট হতে থাকবে মানুষও তো আস্তে আস্তে মানুষের জ্ঞান ভাবে বাড়তে থাকবে ওই সময়টা পর্যন্ত। স্যার তোমাদের মাথার মধ্যে সেই সিজিটি কনস্ট্যান্ট গ্যাপ থিওরি আমরা ঢুকছে যে এখন তুমি যদি মনে করো কথার কথা আস্তিকতা নাস্তিকতা আলোচনা করতে গিয়ে প্রথমে যদি ঠিক করে নাও যে গড ডাজন্ট এক্সিস্ট, এরপরে বাকি কথা, অথবা প্রথমে ঠিক করে নিলে যে ইয়েস গড ডাজ এক্সিস্ট, তারপরে বাকি কথা আলোচনা, তাহলে তো কোর্সটা মাঠে মারা যাবে। তাহলে তোমরা বরঞ্চ এটাই করো যে লার্নিং এর যে প্রসেস আমরা দেখতেছি, এটার গঠনের যে ডেভেলপমেন্ট, এক সময় যে কলকব্জা দিয়ে কম্পিউটার বানানো হতো এখন তো সেটা বানানো হচ্ছে না, অথচ এটার ক্যাপাসিটি অনেক বেড়ে গেছে। ওকে, তারপরে দেখা যাচ্ছে যে আমাদের ফিজিক্যাল বডির সাথে কিন্তু এগুলো কানেক্টেড হয়ে যাচ্ছে। আমার শরীরের মধ্যে একটা চিপ বসাই দিয়ে সেটার সাথে কানেকশন করা সম্ভব, আমার ব্রেনের মধ্যে থেকে বের করা সম্ভব যে আমি আসলে কি চিন্তা করতেছি আমার সাবকনশিয়াস লেভেলে। তোমরা ইনসেপশন সিনেমাটা আমাদের সিলেবাসে আছে, সেটা যদি দেখো সেটা নিয়ে আমরা হয়তো একদিন আলোচনাও করব। তাহলে তো দেখা যাচ্ছে বায়োলজিক্যাল নন বায়োলজিক্যাল ডিস্টিংশনটা উঠে যাচ্ছে, আর উঠে তো যাবেই, কারণ বায়োলজিক্যাল নন বায়োলজিক্যাল ডিস্টিংশনটা তো খুব বড় ডিস্টিংশন না, মানে বটম লেভেলে সব তো অনুপরমাণুর একটা ব্যাপার, তাই না? তো এই ডিস্টিংশনটা যদি উঠে যায় তাহলে এক সময় তো এই যে সাইবারম্যান যেটাকে বলে, যে মানে একটা নারীর মানে কি বলে জানি গর্ভ থেকে জন্মগ্রহণ আমরা যেভাবে করেছি সেভাবে না করে মেশিনের মধ্যে থেকে মানুষ বানানো হবে, মানুষের মতো হবে, সবকিছু মানুষের মতো করবে। হোয়াট ইজ দ্য প্রবলেম? এবং সেটা হলে সেটার একটা তো এথিক্সও ডেভেলপ করতে পারে, করবেই এমন কোনো কথা নাই, বরং করতে পারে, করার যুক্তি আছে, না করারও যুক্তি আছে। তোমার যুক্তিটা তো কি তুমি কমপ্লিট করবা কথা তামরিন? না স্যার ইটস ওকে। মানে আমি ইন্টারাপ্ট করা থেকে তুমি মানে হয়ে গেছো, পয়েন্ট হারাই ফেলছো? না স্যার ওই যে আপনি বললেন যে মানে বায়োলজিক্যাল যদি হয় কোন একটা টাইমে তখন আসলে এথিক্যাল ভিউটা কাজ করবে কিনা, মানে আমার ওই প্রশ্নটা হচ্ছে এখনো হয়নি, মনে ক্লিয়ার করো হয়নি। এখন মনে করো আর্টিফিশিয়াল বোন তৈরি হয়েছে, ওকে, এখনই আর্টিফিশিয়ালি অনেক অর্গানগুলো তৈরি হচ্ছে যেগুলো আমাদের ফিজিক্যাল অর্গানের সাথে ম্যাচ করছে। তাহলে একসময় আমরা যে হান্স মোরাবিকের যে ব্রেন প্রসেসিস আর্গুমেন্ট আলোচনা করেছিলাম, যে একসময় আস্তে আস্তে বায়োলজিক্যাল নিউরন হতে পারে, এবং বায়োলজিক্যাল নিউরন যদি কাজ করে তাহলে তো হাফ মেশিন হাফ ম্যান এরকম হয়ে যাবে। তো হাফ মেশিন বা 1% মেশিন 99% বায়োলজিক্যাল যদি হয় তাহলে থিওরিটিক্যালি এটা কোনো না কোনো এক সময়ে সুদূর ভবিষ্যতে 100% হতে পারে। ইফ ইউ আর অন দ্য রোড
ইউ মে রিচ দ্য গোল সামটাইম, আমরা তো ধরে নিই এতে কোনো মেটাফিজিক্যালি অসম্ভব কিছু না। আচ্ছা, তো এরপর যে আর কেউ কিছু বলতে চাও? অন্তরা কি কানেক্টেড আছো? স্যার আমি কিছু বলতে পারবো? হ্যাঁ প্লিজ প্লিজ। স্যার এখানে হচ্ছে গোলের জি, ক্ষেত্রে স্যার, যেটা আপনি বলছিলেন, হুম। অন্তরা কি কথা বলছেন? আচ্ছা, গোলের ক্ষেত্রে যেটা বলছিলেন, মেশিনের যদি এথিক্স থাকে, যদি ওরা হচ্ছে ইন্ডিভিজুয়াল হয়, তাহলে তারা গোল ফিল আপ করার জন্য আনএথিক্যাল কাজগুলো করবে, শর্টকাটে কোনো কিছু করার জন্য, যেটা হচ্ছে ইনফেয়ার হবে। ওই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমরা মানুষ যারা আছি তারাও তো অনেক সময় আনএথিক্যাল কিছু করে থাকি, মানে হচ্ছে অনেক আনএথিক্যাল করে, মানে শর্টকাট কিছু করার জন্য। তাহলে মানুষ এবং মেশিনের মধ্যে এখানে তফাৎ তো খুব একটা হচ্ছে না। ওয়েল, এভাবে তাহলে আমরা তাহলে বলতে দেখো পারি। যে আমরা আমাদের গোল অ্যাচিভ করার জন্য অনেক সময় কিছু কাজ করি, কাজ যেটা করি। হয়তো মানে এটাকে সহজ করার জন্য, যেটা অন্য অনেকেরই অসুবিধা হয়। কথার কথা, একজন মেশিন ম্যান, সে তার মেশিনের জন্য কিছু মানে তেল দরকার, অয়েল, মেশিন অয়েল, সে কিছু চুরি করলো, কারণ ওই তেলটা বিক্রি করে সে ঘরের বাজার করলো, মনে করো কাউকে কিছু দিল, মনে করো কোনো একটা কাজ করলো। এখন সে তার প্রয়োজন পূর্ণ করছে, কাউকে কিছু দিছে, এটা তো একটা খুব ভালো কাজ। কিন্তু সেই কাজটা যেভাবে করেছে, সে মেশিনের তেল বিক্রি করার কারণে মেশিনটা নষ্ট হয়েছে, মেশিন নষ্ট হওয়ার কারণে বিরাট একটা ক্ষতি হয়েছে। তাহলে শর্টকাট সবসময় আমাদেরকে মানে এথিক্যাল করে না, এটা মেশিনও যদি করলো। কিন্তু মানুষটাকে তো আমরা দায়ী করব, তেল চুরির জন্য দায়ী করব। কিন্তু একটা রোবট যদি মনে করে যে ঠিক আছে আমি কিছু তেল এর পরিমাণ সাপ্লাই কমাই দিই, মনে করে একটা রোবট একটা ফ্যাক্টরি চালায়, তো মেইন ফ্রেম যে রোবটটা আছে সে মনে করলো যে আমি এই জায়গাতে কমাই দিব ওই কাজটা, স্পেসিফিক কাজটা করার জন্য, যেটা কিন্তু সামগ্রিকভাবে কিন্তু একটা ডিজাস্টারের কারণ হয়ে দাঁড়াইলো। এখন ওই সিদ্ধান্তটা নেয়ার জন্য আমরা কি ওই কম্পিউটারটাকে কম্পিউটারটাকে দায়ী করব কিনা? আমরা যদি তাকে এথিক্যাল এন্টিটি মনে করি, তাকে আমরা দায়ী করব। আর যদি এথিক্যাল এন্টিটি মনে না করি, তাহলে আমরা এটা একটা মেল ফাংশন হিসেবে নিব। ফাংশনাল কোন সমস্যা মেল ফাংশনিং হিসেবে নিব, যে কাজটা মানে সে মানে ঠিকমতো হয় না। একটা গাড়ি যখন অ্যাক্সিডেন্ট করে, আমরা ড্রাইভারকে দায়ী করি, অথচ গুঁতোটা দিছে কিন্তু মানে ডিজাস্টারটা করছে কিন্তু গাড়িটাই, ড্রাইভারটা তো গিয়ে কাউকে কিছু করে নাই। হ্যাঁ, তো কাউকে আমরা এথিক্যাল এন্টিটি মনে করছি কিনা, সেটা হলো যে মানে মূল বিষয় আর কি। অন্তরা। জি স্যার। আচ্ছা, তুমি শোনো, আমরা পরবর্তী যেটা আলোচনা করব সেটার উপরে তোমার কাছে একটু শুনবো। তোমরা ওই যে ইয়া পড়েছো না, যে ধরো ট্রলিকার এক্সাম্পল। স্যার আমি কিছু বলতে চাই। পুরবি। হ্যালো, আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ, পুরবি বলছো? জি স্যার। হ্যাঁ প্লিজ বলো। জি স্যার, আমাকে শুনতে পাচ্ছেন স্যার? শিওর, শুনতে পাচ্ছি স্যার। আমার কোশ্চেনটা হচ্ছে স্যার, গাড়ি যদি, স্যার আপনি গাড়ির এক্সাম্পলটা যে দিলেন, স্যার গাড়ির তো দোষ থাকবে স্যার, আপনি কেমনে বললেন? গাড়ি তো ড্রাইভার চালাচ্ছে, যে আপনি বললেন যে ড্রাইভার তো মানে কিছু করে নাই, দোষটা গাড়িটা করছে, কিন্তু স্যার গাড়িটাকে কন্ট্রোল তো ড্রাইভার করতেছে স্যার, আলটিমেটলি তো উনার উপরে গিয়েই পড়ে, গাড়ি তো চালাচ্ছেন ড্রাইভার। আচ্ছা, তাহলে আমরা এই মানে আমাদের গল্পটাকে চেঞ্জ করে নিই। এমন অনেক গাড়ি আছে যেটা ড্রাইভার ছাড়া চলে। এক্স্যাক্টলি, আমি কথাটা বলতে চাচ্ছি যে মানে ড্রাইভারলেস, সেটার ক্ষেত্রে ঠিক আছে, মানে চালকবিহীন সেলফ ড্রাইভিং কার, মনে করো সেলফ ড্রাইভিং কার একটা অ্যাক্সিডেন্ট করলো, তো আমি কাকে দায়ী করব? আচ্ছা তাইলে স্যার ঠিক আছে, সেলফ ড্রাইভিং হয়ে ঠিক আছে। মনে করে এমন হতে পারে যে আমার মানে এখন ক্লোন তৈরি হয়েছে, হ্যাঁ, এখন আমার ক্লোন গিয়া একটা আনএথিক্যাল কাজ করলো, আনলফুল কাজ করলো, এখন আমি কি এখন কাকে দায়ী করা হবে? মানে আমাকে দায়ী করা হবে না আমার ক্লোনকে দায়ী করা হবে? এই ক্ষেত্রে ক্লোনকেই দায়ী করা হবে। সেটা আমার ক্লোন না হয়ে মনে করো জম্বি হলো, তাহলে আমি কাকে দায়ী করব? জম্বির তো কোনো সাবজেক্টিভিটি না, তাহলে স্যার ওকে কেন দায়ী করব? জম্বির যদি সাবজেক্টিভিটি থাকে তাহলে জম্বিকে আমরা দায়ী করতে পারি, আর জম্বির যদি সাবজেক্টিভিটি না থাকে তাহলে তাকে আমরা আরেকটা, এখানে সাবজেক্টিভিটি কথাটা কিন্তু প্রপার আনসার হলো না, কারণ মনে করো সাবজেক্টিভিটি তো একটা বাচ্চারও আছে, কিন্তু বাচ্চাটাকে আমি কেন দায়ী করি না? স্যার এই ক্ষেত্রে বাচ্চাদের স্যার মানে
স্যার আমরা ধরে নেই যে স্যার ওরা ছোট কিছু বুঝে না স্যার, সেই লেভেলে এখন যায় নাই। তুমি একজনকে রেহাই দিবা অথবা তাকে দায়ী করবা, আরে এই তোমার এই মানে এটাতে কারো জীবন মরণের ব্যাপার হতে পারে। বাচ্চাটা মনে করো কাউকে মেরে ফেলছে, হ্যাঁ, বাচ্চাটার কারণে কিছু লোক মারা গেছে বা বিরাট একটা ক্ষতি হয়েছে, এসব কিছু তুমি বেস করছো ধরে নেই, আমরা ধরে নেই, এরকম বায়বীয় কথা দিয়ে তো মানে এটাকে কোনো। স্যার আমার এখানে আরেকটা কোশ্চেন আছে স্যার। Please. কোশ্চেনটা হচ্ছে স্যার আপনি যে বললেন যে সেলফ মানে এই যে চালকবিহীন গাড়ি, স্যার এই চালকবিহীন গাড়িও তো কেউ না কেউ বানাইছে। হ্যাঁ বানাইছে, মনে করো তাহলে দোষ তো ওর উপরে যাবে। মনে করো যারা বানাইছে, তুমি যদি সায়েন্স ফিকশন মুভিগুলো দেখো, যারা বানাইছে তারা বানানোর সময় মনে করো ওই যে আই রোবট সিনেমাতে আছে যে 3টা নিয়ম দিয়ে দিছে, আবার একটা কম্পিউটার বানানো হয়েছে সানি নাম দিয়ে, তাকে এই 3টা নিয়মকে নিজের মতো করে ব্যাখ্যা করার একটা আলাদা একটা প্রপোজিশন বা অ্যাক্সিওম দেওয়া হয়েছে। এখন এই ওই সিনেমাটা আই রিপোর্ট সিনেমাতে তোমরা যদি দেখো যে ভিকি যে মেইন কম্পিউটার যে সবকিছু নিয়ন্ত্রণ করে ওই শহরের, সেও ওই 3টা নিয়মের অধীন, কিন্তু সে অটোমেটিক্যালি এই 3টা নিয়মকে নিজের মতো ইন্টারপ্রিট করছে। তোমরা একটা জিনিস সহজে বুঝতে পারো, তোমরা আমার চেয়ে অনেক বেশি লজিক বোঝো, ইনফ্যাক্ট আমি আসলে লজিক কিছু বুঝি না, সাধারণভাবে যেটা কমন সেন্সে আছে সেটা ছাড়া। মনে করো কিছু লজিক্যাল যদি মানে প্রপোজিশন থাকে, তোমরা যেগুলোকে প্রেমিস বলো, হ্যাঁ, একটা সিলোজিজমে প্রেমিস বলো, তো ইফ ইউ গিভ সাম প্রেমিস, দ্য এন্টিটি উইল ডিটারমিন এ কনক্লুশন। সে তার মতো করে একটা কনক্লুশন ড্র করবে নাকি করবে না? স্যার করবে স্যার, প্রেমিসের করবে। সে যদি একটা এন্টিটি হয়ে থাকে, তার কাছে যদি কিছু প্রেমাইস থাকে, সে কিন্তু একটা এন্টিটি ড্র করবে, তাই না? তেমনি দেখা যাচ্ছে সেই 3 লস অফ রোবট সেগুলোকে নিজের মতো ইন্টারপ্রিট করেছে। তাহলে দেখা গেল যে সেলফ ড্রাইভিং কার যারা বানাইছে তারা কতগুলা এথিক্যাল মোরাল গাইডেন্স দিছে, কিন্তু এটা ডেভেলপমেন্টের এক পর্যায়ে সেলফ ড্রাইভিং কার নিজের সেলফ ডেভেলপমেন্টের মেশিন লার্নিং এর এক পর্যায়ে সে এমন একটা সিদ্ধান্ত নিছে যে সিদ্ধান্তটা আমরা সুইটেবল মনে করছি না। হ্যাঁ, এখন তাকে কি আমরা দায়ী করব? যদি না করি কেন করব না? কারণ সে তো নিজেই নিজেকে ইয়ে করে নিচ্ছে। তোমরা যদি মানে এটা দেখো যে যখন একটা মনে করো কম্পিউটারের সাথে যখন একটা বিশ্ব দাবা, স্যার আমি কিছু বলতে যাচ্ছি প্লিজ। স্যার ধরেন একটা মানুষ ওয়ান কাইন্ড অফ মেশিনই, আপনি কি এটা বিশ্বাস করেন? মানে আমাদের ব্রেনটাই ধরে বিশ্বাস করি, এটা নিয়ে আর কথা না, আমি বিশ্বাস করি অ্যাট লিস্ট। তো সেক্ষেত্রে একটা বাচ্চা তো প্রথমেই কিন্তু সে ইথিক্যালি সবকিছু করে না, তাকে আমরা শিখাই, তারপরে ধর্মগ্রন্থ মানে বা মরাল জাস্টিফিকেশন এগুলো আমরা শিখাই, তারপরে কিন্তু সে তার বিবেকের তাড়নায় ইথিক্যাল কাজগুলা করে। মেশিনও ঠিক তেমনি, আমরা যদি ওই ধরনের ইনপুট দেই মেশিনও ইথিক্যাল কাজগুলো করবে, তো অদূর ভবিষ্যতে মেশিনও ইথিক্যাল কাজগুলো করবে, এটা মানে বিশ্বাস করা যায় আর কি, বিশ্বাস করা যায়, রাইট। এখন ওইটা তো জন্ম থেকেই আমরা ইথিক্যাল হই না, আমরা তো ইনপুট গুলা পাই, দেন আমরা ওইটা ভাবি, তারপর আমরা ইন্টারপ্রেট করি। আচ্ছা, তো মেশিনের ক্ষেত্রে এটা সম্ভব। আচ্ছা না স্যার, আমার এখানে একটা প্রশ্ন আছে। আমাদের তো ইনহেরিটেন্স অনেক কিছু আছে, যেটা হচ্ছে আমরা হচ্ছে ইনহেরিটেন্সলি পেয়ে থাকি, ওটা তো মেশিন পায় না। শোনো, আমি অন্তরার কথাটাকে সামারাইজ করি। হ্যালো, জি স্যার। হ্যাঁ, একটা জিনিস আমি কিন্তু এই যে বারবার বলছি সামারাইজ করা, তোমাদের এই ক্যাপাসিটিটা অর্জন করতে হবে। তুমি যদি ক্রিটিক্যালি থিঙ্ক করতে চাও, তুমি যাকে মোকাবেলা করছো সে যদি তোমার বিরোধীও হয়, পক্ষের হলো তো বটেই, বা তোমার নিজের ব্যাপার যদি হয়, ইন আইদার সিচুয়েশন ইউ হ্যাভ টু হ্যাভ দ্য মেইন পয়েন্ট। ও আসলে কি বলতে চায়, তুমি আসলে কি বলতে চাও, বা তোমার পক্ষের লোকেরটা আসলে কি বলতে চায়, ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড ইট ফার্স্ট এন্ড ইউ হ্যাভ টু প্লেস ইট প্রপারলি, দেন তুমি সাপোর্ট করো বা অপোজ করো, বুঝছো? এটা হচ্ছে প্রপার ওয়ে। সেজন্য আমি মনে করি যে কোন একটা কথা শুনে কথাটাকে সামারাইজ করতে পারা, এটা একটা বিরাট অ্যানালিটিক ক্যাপাসিটি, এটা তোমাদের অর্জন করতে হবে। অন্তরাটা আমি যেটা বুঝেছি যে অন্তরা বলতে চাচ্ছে যে আমরা জন্ম থেকে অনেক কিছু শিখি, ধর্মগ্রন্থ আমাদের শিখায়, আমাদের এথিক্যাল যে ফ্রেমওয়ার্ক গুলো আছে এগুলো থেকে আমরা অনেক কিছু নেই, কিন্তু আলটিমেটলি তো আমরা আমাদের কনসিয়েন্স বা বিবেক বুদ্ধি এগুলোকেও কাজে লাগাই, লাগাই আমাদের মতো করে আমরা একটা এথিক্যাল পজিশন গ্রহণ করি। তাহলে সেম ধরনের প্রসেস তো মেশিনের ক্ষেত্রে হতে পারাটাই প্লজিবল, তাই না অন্তরা? জি
তো আমরাও তো ইনপুট নিচ্ছি, রাইট, কিন্তু আমরা আমাদের দেওয়া মতো হলে হ্যাঁ হ্যাঁ সেটাই। কিন্তু এখানে ব্যাপারটা হলো যে আমরা ইনপুট নিচ্ছি, আমরা আউটপুট দিচ্ছি, কিন্তু ইনপুট আউটপুট ইটসেলফ কিন্তু ইন্টেলিজেন্সকে প্রমাণ করে না। সেটা জন সার্লে বারবার বলার চেষ্টা করেছে। দেয়ার হ্যাজ টু হ্যাভ সর্ট অফ সাবজেক্টিভ আন্ডারস্ট্যান্ডিং। তুমি একটা কিছু করছো, তুমি কি করছো সে ব্যাপারে তোমার একটা সম্পূর্ণ আন্ডারস্ট্যান্ডিং থাকতে হবে। শুধু আন্ডারস্ট্যান্ডিং থাকলে হবে না, সেই কাজটা না করে আদারওয়াইজ কোনো কিছু করার ফুল ক্যাপাসিটি তোমার থাকতে হবে। অ্যাট লিস্ট ইউ হ্যাভ টু হ্যাভ অ্যানাদার অপশন or another two option or another some specific or unspecific number of options. If you don't have any option and you are doing that very thing, তুমি যদি কনসিয়াস হয়ে থাকো, তুমি যদি মানে করো সচেতন হয়ে থাকো, তাতে করে বলা যাবে না যে তোমার কাজটা মোরাল হয়েছে। ওকে, সেটা তো তাহলে কোনো কাজ মোরাল হওয়ার জন্য তার যে আন্ডারস্ট্যান্ডিং থাকার ব্যাপার, তার যে সে কাজটা না করে অন্য কিছু করার যে লিবার্টি থাকার ব্যাপার শর্ত, সেটা আছে কিনা। ইনপুট আউটপুট দিয়ে তো এথিক্স হয় না অন্তরা। আচ্ছা, তো আমরা আজকের একটা লাস্ট পয়েন্ট আমি আলোচনা করতে চাচ্ছি, সেটা ওই যে ট্রলি কার এক্সাম্পলের মধ্যে যেটা আছে। তোমরা জানো যে মনে করো একটা ট্রলি কার ব্রেক ফেল করছে। এখন তুমি দূর থেকে দেখতে পাইছো দুইটা রাস্তা তোমার পাশে এসে ভাগ হয়ে গেছে। একটা লাইনের মধ্যে একজন লোক কাজ করছে, ট্রলি কারটা যদি ওদিকে চলে যায় তাহলে ওই লোকটা মারা পড়বে। আর তোমার কাছে একটা হ্যান্ডেল আছে, তুমি এটা ঘুরাই দিতে পারো। যদি ঘুরাই দাও তাহলে আরেক দিকে আরেকটা লাইনের দিকে ট্রলি কারটা চলে যাবে এবং সেখানে 5 জন লোক কাজ করতেছে এবং 5 জনেই মারা যাবে। তাহলে তোমাকে যদি জিজ্ঞেস করা হয়, তুমি বলবো যে ঠিক আছে, আমি যদি কিছু না করি কথার কথা, তাহলে কেউ না কেউ মারা যাবে। তোমাকে যদি প্রেফার করতে হয়, তুমি বলবো যে ঠিক আছে, লেট দ্যাট ভেরি ইনোসেন্ট পারসন ডাই টু সেভ দ্য 5 পিপল। কিন্তু তুমি এই মানে এখানে তুমি একটা উপযোগবাদী ভূমিকা নিলাম। কিন্তু তুমি যদি আরেকটা উদাহরণ সেমিনার চিন্তা করো, যে ডাক্তারের চেম্বারের মধ্যে 5 জন রোগী আসছে যাদের 5টা ভাইটাল অর্গান নষ্ট, আর আরেকজন ভদ্রলোক আসছে অন্য একটা কাজে যার 5টা ভাইটাল অর্গান অ্যাক্টিভ আছে। এখন ওই ভদ্রলোককে মেরে তার 5টা ভাইটাল অর্গান নিয়ে যদি এই 5 জন মরণাপন্ন রোগীকে এখনই যদি রিপ্লেস করা হয়, তাহলে তারা বেঁচে যাবে। এখন প্রশ্ন হচ্ছে যে দ্য ডক্টর অর ইউ ইন দ্য ডক্টরস পজিশন, whether you allow it or not, যে তুমি একজন লোককে মেরে 5 জনকে বাঁচাবে কিনা। এখানেও কিন্তু 1:5, কিন্তু এখানে কিন্তু তুমি উপযোগবাদী ভূমিকা নিতে চাইবে না, বরং তুমি এখানে মানে সেটা অ্যালাউ করবে না। তো এখন কোয়েশ্চেনটা হলো, এই ধরনের যে মোরাল ডিলেমা, এই ধরনের মোরাল ডিলেমার সম্মুখীন যদি একটা মানে রোবট হয়, একটা সেলফ ড্রাইভিং কার সাপোজ, সেটা যাচ্ছে, সেটার এক পাশে আছে একজন মনে করো মোটরসাইকেল চালাচ্ছে, তার মাথায় হেলমেট আছে, আর তার লেনের মধ্যে একটা মানুষ ঢুকে পড়েছে, যে মানুষটা এখান থেকে আসার কথা না। সে যদি মানুষটাকে বাঁচাতে যায়, তাহলে ওই মোটরসাইকেলওয়ালাকে তাকে ধাক্কা দিতে হবে। তাতে মোটরসাইকেলওয়ালাটা ইনজুর্ড হবে, কিন্তু মারা যাবে না। আর সে যদি ওই সোজা চালাইতে থাকে, তাহলে যে লোকটা তার ওই লেনের মধ্যে চলে আসছে, সে কিন্তু তার চাকার নিচে পড়ে মারা যাবে। তাহলে সেলফ ড্রাইভিং কার সে কি সিদ্ধান্ত নেবে? হ্যালো স্যার, মানুষটাকে মানে ওই সাইড দিয়ে যাবে, কারণ ইনস্ট্রাকশন দেওয়া আছে ওই দিকে যাওয়ার। না, তোমাদের মাথা থেকে এটা ফেলে দিতে হবে যে ইনস্ট্রাকশন দেয়া আছে, মানে কন্ট্রোল রুম থেকে কন্ট্রোল করতেছে। ভবিষ্যতের ব্যাপারগুলো কিন্তু সেরকম হবে না, এগুলো অটোনমাস হবে, নিজে নিজে রান করবে। মেশিন এটা কিভাবে ইথিক্যালি নিবে? মনে করো একটা বিশ্ব দাবা চ্যাম্পিয়নের সাথে যখন গ্যারি কাসপারভের সাথে যখন ডিপ ব্লু যখন খেলছে, তাহলে কম্পিউটার নিজেই ডিসাইড করছে যে এখন দাবার গুটির কোন চালটা দেয়া হবে। ওকে, সেই অনুসারে একজন মানুষ সহকারী শুধুমাত্র গুটিটাকে চেঞ্জ করে দিছে, সিদ্ধান্তটা কিন্তু সেই নিছে। ওকে,
তো সেইভাবে তোমাদেরকে অটোনোমাস চিন্তা করতে হবে যে সেলফ ড্রাইভিং কার কি সিদ্ধান্ত নেবে। কারণ সে যদি মানুষটাকে বাঁচানোর জন্য সে যদি হেলমেট পরা লোকটাকে মানে ধাক্কা দেয়, ওই লাইনে চলে যায়, তাহলে ওই লোকটা তো কোনো দোষ নাই, সে তো তার লেনেই যাচ্ছে, সে কেন একটা ক্ষতির সম্মুখীন হবে হাত পা ভেঙে, যেটার জন্য সে দায়ী না। ওকে, আবার অন দ্য কন্ট্রারি তাকে বাঁচানোর জন্য সে যদি রুল ফলো করে রাস্তার মধ্যে চলে যায়, তাহলে তো একজন লোক অসাবধানবশত একটা লেনে চলে আসছে, তাকে বাঁচানোর জন্য সে কি কোনো চেষ্টা করবে না? আমরা বলবো যে সে দাঁড়িয়ে যাবে, সে যদি দাঁড়াতে না পারে তাহলে কি করবে? So these are the issues and there are so many ethically sensitive issues যেগুলো নিয়ে আমাদের আলোচনা করা উচিত। তোমরা এখানে দেখতে পাচ্ছ যে এই পয়েন্টটা তোমরা দেখো যে মানুষ কিভাবে সিদ্ধান্ত নেয়। মানুষ অনেক সময় লজিক্যালি সিদ্ধান্ত নেয়, অনেক সময় মানুষ এটার পক্ষে 2টা আর্গুমেন্ট, বিপক্ষে 3টা আর্গুমেন্ট, অথবা বিপক্ষে 3টা আর্গুমেন্ট, পক্ষে একটা আর্গুমেন্ট, কিন্তু একটা সেটা ওই 3টার চেয়ে বেশি মানে কোয়ালিটির দিক থেকে মানে অনেক বেশি ওয়েটি। এইসব বিবেচনায় মানুষ অনেক সময় অপটিমাল ডিসিশন নেয়, এবং অনেক সময় মানুষ এমন ইমোশনাল ডিসিশন নেয় যেটা তাকে স্যাটিসফাই করে, যেটা নট লজিক্যাল, নট অপটিমাল। তো এই যে মানুষের ডিসিশন প্রসেস, এই ডিসিশন প্রসেস অনুসারে মেশিনগুলোর ডিসিশন নেওয়ার প্রক্রিয়া ভবিষ্যতে কেমন হতে পারে, এইটা আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব। এবং পরবর্তী পয়েন্টে তোমরা দেখতে পাচ্ছ যে ওই সেলফ ড্রাইভিং কার সেটা যেটাই করুক না কেন, সে যদি মোটরসাইকেলওয়ালাকে যদি ঢুস দেয়, ধাক্কা দেয়, মোটরসাইকেলওয়ালা ওই কারের বিরুদ্ধে মামলা করতে পারবে কিনা, আর সে যদি মানুষটাকে যদি মানে চাকার নিচে পিষ্ট করে চলে যায়, তাহলে এই মানুষটাকে হত্যা করার জন্য তাকে খানিকটা হলেও দোষারোপ করা হবে কিনা, এই বিষয়গুলো আমাদের আলোচনার বিষয়, এবং সেগুলো নিয়ে আমরা ফলো আপ আলোচনা করব in our next class, hopefully in the next week. So in the rest of the minutes of this class, মৌমিতা কি আছো এখনো? জি স্যার, মোবাইল বন্ধ হয়ে গিয়েছিল, এই জন্য ডিসকানেক্টেড হয়ে গিয়েছিল। তো তুমি তো আমাদের সাথে কথা দিয়েছিলে যে আজকের ক্লাসে তুমি কথা বলবে। জি স্যার। তো আজকের ক্লাসের সময়টা শেষ হয়ে গেল। আমরা কি আশা করতে পারি যে পরবর্তী ক্লাসে নেক্সট উইক ইউ উইল বি পার্টিসিপেটিং? অবশ্যই স্যার। স্যার আমি কি পুরোটাই বলবো নাকি স্যার জাস্ট সামার আপ করব স্যার? ভেরি নাইস, ভেরি নাইস। আমরা ক্লাস শুরু করে দিয়েই আমি ইন্ট্রোটা দেওয়ার পরই তোমাকে আমি করব, আহ্বান করব, এবং তুমি বলবে যতক্ষণ তুমি বলতে চাও। ইউ উইল গেট 10 মিনিটস হাইয়েস্ট। ওকে, খুবই কম সময় স্যার। ও 10 মিনিটসে কম সময় হবে? আচ্ছা, তুমি যতক্ষণ বলতে চাও ক্লাসটা তুমি নিতে পারো, যদি তুমি সেই ধরনের প্রিপারেশন নিয়ে আসো, আমরা সেটাকে এনজয় করব। আর ওয়েল, আর অন্য কেউ কিছু বলতে চাও কিনা? মাহফুজ, সজীব? স্যার বলবো স্যার। তবে স্যার এই যে আমরা মূলত আজকে আলোচনা করছি যে এথিক্স এর কনসার্ন নিয়ে, যে এথিক্স এবং এআই, হিউম্যান যেমন মানুষ যেমন এথিক্স জেনারেট করে, ঠিক ইন ফিউচারে বা নিয়ার ফিউচারে বা ভবিষ্যতে আমাদের মেশিনগুলো যদি মানুষের মতো হয়, তারা এথিক্স জেনারেট করতে পারবে কিনা। এবং আপনি মেটাফিজিক্স এর একটা সুন্দর উদাহরণ দিয়েছেন, মেটাফিজিক্স এবং এথিক্স যে কানেক্টেড, হিউম্যান বিং যেভাবে এথিক্স সাথে কানেক্টেড, কিন্তু বাট আমাদের যে আশেপাশে যে বিং গুলো আছে, বিং বলতে কি মানে আপনার বস্তু আর কি, ম্যাটেরিয়াল জগৎ, তারা কি এথিক্স জেনারেট করতে পারে কিনা, একটা ছোট্ট একটা আলোচনা হয়েছে। তবে স্যার যদি লজিক্যাল পজিটিভিস্টরা যদি এখানে আসে, মানে আমাদের আলোচনা শুনে, তারা ডিরেক্টলি আমাদের আলোচনা রিপিট করে দিবে যে এরা এথিক্স এবং মেটাফিজিক্স নিয়ে আলোচনা করতেছে, যেখানে ম্যাক্সিমাম লজিক্যাল পজিটিভিস্ট ল্যাঙ্গুয়েজ অ্যানালাইসিস করে বলবে যে এগুলোর কোনো অর্থ নাই। বিশেষ করে যে রুল অফ কার্নফ স্যার, তিনি বলবে যে এথিক্স যেখানে ইমোশনস প্রকাশ করে, ল্যাঙ্গুয়েজ একটা প্রকাশ করে, সেখানে আমাদের এথিক্স এর দরকারই নাই কোনো ফিল্ডে। জাস্ট একটা মোরাল স্ট্যান্ডার্ড থাকবে, যেগুলো মানুষের একটা বেসিক ক্রাইটেরিয়া করে দিবে যে এই মানুষটা থেকে এই মানুষটা আলাদা। ঠিক একই রকম ভাবে মেশিন গুলো ইন ফিউচারে সেটাই করবে। হ্যাঁ, ঠিক আছে। ওরা তো শুধু আমাদেরকে রিফিউট করছে না, ওরা এন্টায়ার ফিলসফিটাকে রিফিউট করছে বা করার চেষ্টা করছে যে মেটাফিজিক্যাল ট্রেডিশনাল যে বিষয়গুলো, সেগুলো আসলে এগুলার কোনো কগনিটিভ ভ্যালু নাই। হ্যাঁ, কিন্তু আমার একটা প্রপোজিশন হচ্ছে এপিস্টেমোলজি এবং লজিককে স্যার ধরে রাখছে।
আমার একটা প্রপোজিশন হচ্ছে যে ইমোশন ইজ দ্য স্পনিং গ্রাউন্ড অফ মানে লজিক এন্ড রিজন অর হোয়াট এভার ইউ সে। আমরা মনে করবি এথিক্স, এথিক্সটা কোত্থেকে আসছে, এথিক্স এর গোড়া কি? আমার প্রপোজিশন হচ্ছে, যেটা আমি এখানে দেখানোর চেষ্টা করেছি, মেটাফিজিক্স ইজ দ্য বেস অফ এথিক্স। যার মেটাফিজিক্স যেরকম হবে তার এথিক্স সেরকম হবে। যেটা আমি ক্লাসের শুরুতে বলার চেষ্টা করেছি যে কেন এই ঘড়িটার কোনো এথিক্যাল কনসার্ন থাকবে না, কেন আমাদের যে আমরা দেখতে পেলাম যে সান্ত্বনা কামালের যে একটা বিড়াল, সেইটাকে আমরা এথিক্যাল এন্টিটি হিসেবে কেন নিব না? হ্যাঁ, কেন আমরা আমাদের শিশুদেরকে এথিক্যাল এন্টিটি হিসেবে নেই না? কেন আমরা প্রাপ্তবয়স্ক হওয়াটাকে এক ধরনের চিন্তা করি, যদিও আমরা নিজেরাই শিওর না যে প্রাপ্তবয়স্ক হলে সে এথিক্যালি মানে সে ক্যাপাবল হবে কিনা আর কি। হ্যাঁ, তো কিন্তু আমরা তো এটা মনে করি যে এথিক্স ইজ নট ফর অল। তাহলে কাদের জন্য এবং কিসের ভিত্তিতে? আমার কথা হচ্ছে সেটার ভিত্তি হচ্ছে যে আমাদের মেটাফিজিক্স বা আমাদের এন্টিটি। ওকে, তো সো আজকে অনেক সুন্দর আলোচনা হলো, আর আগামী ক্লাসে আলোচনা হবে এবং তোমরা আগেই লগ ইন করে নিবা। থ্যাংক ইউ ভেরি মাচ, সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস।